বেগতিক জ্বরে ভুলভাল বকছে মেয়েটা। ইয়াত নির্বাক ও নির্বোধের মতো দাঁড়িয়ে আছে। মাথায় আসছে না কি করে পরিস্থিতি সামাল দিবে। এত দুশ্চিন্তার মাঝেও হাসি পাচ্ছে তার, কারণ তিতিল জিনিসপত্র দিয়ে তার দিকে ফিকে মারছে, তো আবার এসে জড়িয়ে ধরছে। ইয়াত খুব চেষ্টা করতে লাগলো এমন অবস্থার লাগাম টানতে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। উপায়ন্তর না পেয়ে ইয়াত তিতিলের হাত ধরে বিশাল ধমক দিল। মেয়েটা এবার একদম নীরব হয়ে গেছে। খানিক ঠোঁট বাঁকিয়ে গোল গোল চোখে এক ধ্যানে তাকিয়ে আছে ইয়াদের দিকে, যেন এখনই কিছু একটা অঘটন ঘটিয়েই ছাড়বে সে। ইয়াদ বেশ ধমকে সুরে বলল, তখন বলেছিলাম না উঠে আসতে, এখন হলো তো মজা? আর একটু যদি নড়াচড়া করেছে তো বোঝাবো আরও মজা। চুপ করে গিয়ে বিছানায় শুয়ে পড়ো। কি বলছি আমি? আর ওভাবে তাকিয়ে আছো কেন তুমি? তিতিল এবার ভেতরের একটু একটু রাগটাকে নিয়ে এগিয়ে গেল ইয়াদের দিকে, গিয়েই তার ঠোঁট জোড়া দখল করে নিল। ব্যাপারটা এত তাড়াতাড়ি হলো ইয়াদ কিছু বুঝতেও পারল না। তিতিলের জ্বর মিশ্রিত উষ্ণ ঠোঁটগুলি তার ঠোঁটে গভীর পরশ বুলে দিচ্ছে। হঠাৎ ইয়াদ নিজের ঠোঁটে ধারালো কিছু অনুভব করলো। বুঝলো পাজি মেয়েটা তার ঠোঁটে দাঁত ফুটিয়েছে। তাড়াতাড়ি করে ইয়াদ ছাড়াতে গেলে তিতিল জাপটে ধরল তাকে। এক প্রকার জোর করেই নিজেকে ছাড়িয়ে আনলো ওই ধারালো ইঁদুর দাঁতগুলি থেকে। ইয়াদ ঠোঁটে হাত দিয়ে সে হাতটা আবার নিচে নামিয়ে দেখলো রক্ত বের হয়েছে কিনা। রক্ত বের না হলেও ঠোঁট ফুলে কলা গাছ হয়ে উঠেছে। ইয়াদ তাকালো তিতিলের দিকে, বিড়বিড় করে বলল, বজ্জাত মেয়ে, বকলে আবার দেব টুস করে কামড়। কি করবে তুমি? এক পা এগিয়ে এলো ইয়াদ। তাকে এগিয়ে আসতে দেখে জ্বরের ঘরে থাকা মেয়েটার হুঁশ ফিরল না। সে দাঁত বের করে হেসে জবাব দিল, কামড় দেব, এবার কিন্তু রক্ত বের করে ছাড়ব। ইয়াদ আরেকটু এগিয়ে এসে বলল, তাই? মেয়েটা অবুঝের মতো মাথা নাড়ালো। ইয়াদকে এগিয়ে আসতে দেখে একটু পিছালো না মেয়েটা। হয়তো জ্বরের ঘরে আছে বলেই। সুস্থ হলে কি তিতিল এমন কাণ্ড করে বসত? কিংবা তার দিকে এগিয়ে আসা দেখে কি এভাবেই ঠাই দাঁড়িয়ে থাকতে পারত মেয়েটা? ভয় কি একটুও পিছিয়ে যেত না বা থরথর করে কাঁপত না? কি জানি, এর উত্তর জানা নেই ইয়াদের। সে একদম প্রেয়সীর কাছে, জ্বরে হুঁশ জ্ঞানহীন মেয়েটার একদম নিকটে। ইয়াদ তিতিলের কোমর চেপে এগিয়ে আনলো। আদুরে গলায় বলল, আমি দিলে সেই চাপ নেওয়ার মতো ক্ষমতা আছে কি তোমার? মেয়েটা তার কথার মানে বুঝলো কিনা কে জানে। তার কাঁধে দুই পাশে হাত উঁচু করে রাখলো। তারপর হেসে জবাব দিল, না করেছে কে আপনাকে? দিন না আমার ঠোঁটেও একটু ধারালো পরশ। ইয়াদ উত্তর দিল না, খানিক হাসল। সে জানে এসব মেয়েটা ঘোরে করছে, অথচ মুহূর্তটা কতই না সুন্দর। সময়টা যদি থমকে যেত কিংবা তিতিল সজ্ঞানে স্বেচ্ছায় এমনটা দাবি করত, সত্যি যদি তিতিল চাইতো তাকে ভালোবাসার পরশে সিক্ত করতে, তাহলে ইয়াদ এক সেকেন্ডও দেরি করতো না। কিন্তু এসবের কিছুই হচ্ছে না এখন। ইয়াদ গাঢ় করে তিতিলের কপালে চুমু খেলো। মেয়েটা নেতিয়ে পড়া ফুলের মতো হয়ে আছে, হয়তো তার ভালোবাসার পরশটা বুঝতে পেরেছে। ইয়াদ অনুভব করলো তিতিল ফুপিয়ে কাঁদছে। সে তার মুখটা উঁচু করে দেখলো, চোখ পানিতে ভিজে গিয়েছে। হঠাৎ এমন কান্নার কারণ বুঝল না সে। তিতিল, আমি কি তোমাকে কষ্ট দিয়ে ফেললাম? মেয়েটা নত মস্তিষ্কে মাথা নাড়ল উপর নিচ। ইয়াদ আর কিছু বলতে পারল না। তিতিল এবার বলেই ফেলল, আপনি খুবই পচা, আমাকে খুব কষ্ট দিয়েছেন। আমি আপনার জন্য অনেক অপেক্ষা করেছি, অনেক, কিন্তু আপনি আসেননি। প্রতিদিন আপনার জন্য কাঁদতাম, কিন্তু আপনি খুব পচা। সরে যান আমার থেকে, সরে যান। তিতিল মৃদু ধাক্কা দিতে লাগলো ইয়াদের বুকে। ইয়াদ তিতিলের বাহু ধরে টেনে শক্ত করে চেপে ধরল তিতিলকে বুকের মাঝে অবাধ্য পাখির মতো ছটফট করলেও মেয়েটা এবার শান্ত হয়ে গিয়েছে। তিতিলকে শান্ত দেখে ইয়াদ আরেকটু শক্ত করে বাহু ধরে আঁকড়ে নিল তিতিলকে। অজান্তেই ছেলেটার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল দুই ফোঁটা। আসলেই সে ভুল করেছে, মহা ভুল করেছে তিতিলকে কষ্ট দিয়ে। তিতিলের চোখ বুজে আসছে। মেয়েটা বিড়বিড় করে বিলাপ পড়ছে অবচেতন মনে, যার কিছু ইয়াদ বুঝে উঠতে পারছে না। ছটফট করা তিতিলটা এবার শান্ত হয়েছে। ইয়াদ তার দিকে একবার তাকিয়ে কোলে তুলে নিল। জ্বর বেশ বাড়ছে। কতবার না করেছিল এ অবালায় না ভিজতে, তবু অবাধ্য মেয়েটা বারণ মানেনি। ইয়াদ তিতিলকে বিছানায় শুয়ে দিয়ে রান্নাঘর থেকে একটা বাটিতে পানি নিয়ে এলো। এরপর নিজের রুমাল দিয়ে পানিতে ভিজিয়ে তিতিলের কপালে লেপটে দিল। মেয়েটার বিড়বিড়ানো এখনও কমেনি। ইয়াদ চুপ করে শোনার চেষ্টা করছে, তবে পারছে না।
একটু পরপর তিতিলের কপালে জলপট্টি ভিজিয়ে দিতে আরম্ভ করলো, কিন্তু জ্বর কমছে না। বাহিরে আবার ঝুম বৃষ্টি শুরু হয়েছে। এখান থেকে বাজারও খানিক দূরে, কি করবে বুঝতে পারছে না। তিতিলের ওপর দুটো কম্বল মেলে দিল ইয়াদ, তবুও মেয়েটা কেঁপে কেঁপে বিড়বিড় করে উঠছে। ইয়াদের আর সহ্য হচ্ছে না তিতিলের এমন কষ্ট। সে রান্নাঘরে গেল, খুঁজে খুঁজে সর্ষের তেল বের করে তাতে রসুনের কোয়া দিল। তারপর সেটা গরম করে নিয়ে তাড়াতাড়ি তিতিলের নিকট গেল। হাতে পায়ে যত্নে গরম তেল মালিশ করে দিল ছেলেটা। হিমশীতল হাত পাগুলিতে যেন এবার রক্ত চলাচল শুরু হয়েছে, কিন্তু মেয়েটার শরীর এখনও কেঁপে কেঁপে উঠছে। ইয়াদের বুকে এবার চিনচিন ব্যথা শুরু হলো, কপালে চিন্তার ভাঁজ আর মুখে কষ্টের। হঠাৎ তিতিল বলে উঠল, আমার খুব ঠান্ডা লাগছে, একটু জড়িয়ে ধরুন না ইয়াদ। এই প্রথম তিতিলের মুখে নিজের নাম শুনে শিহরণে কেঁপে উঠল ইয়াদের বক্ষস্থল। শুকনো ঢোকও গিলল সে। এবার যেন তার হাত পাই ঠান্ডা হতে আরম্ভ করেছে। ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে মেয়েটার দিকে। তিতিল আগের মতোই চোখ বন্ধ করে আছে, আগের মতোই ঠোঁট নড়ছে তার। ফের বলে উঠল, কি হলো, ধরছেন না কেন একটু? আমি খুব ঠান্ডা লাগছে। জ্বরের ঘরে হোক কিংবা অন্য কিছুতে ইয়াদের বুকে সহস্র ঢেউ বাড়ি খেয়ে যাচ্ছে তিতিলের প্রাণঘাতী কথায়। মনে প্রাণে চাইছে মুহূর্তটা তিতিলকে নিজের করে নেওয়ার হোক, কিন্তু সেটা ভুল। এমনিতে মেয়েটা তার ওপর রাগান্বিত। এবার যদি এমন মারাত্মক ভুল হয়ে যায় নিজের দ্বারা, তবে মেয়েটা কিছুতেই ক্ষমা করবে না তাকে। এই ভুল সে করতে চায় না। ইয়াদ এক পলকে তাকিয়ে আছে তিতিলের কাপা ঠোঁটের দিকে। ভেতরে যে ঘূর্ণিঝড় বইছে তার, যা বুকের ভেতর তছনছ করে দিচ্ছে। দাঁতে দাঁত কিটে নিজেকে বৃথা বুঝ দিচ্ছে ছেলেটা। কপালে জলপট্টি দেওয়ার সময় তিতিল তার হাতটা খপ করে ধরল। মেয়েটার উষ্ণ হাতটা তার শরীরের লোমকূপ নাড়িয়ে দিল। অসহায় চোখে তাকিয়ে আছে তিতিলের দিকে। ভুলেও সে কোনো ভুল করতে চায় না। ভ্রু উঁচু করে তাকিয়ে আছে মেয়েটার দিকে। এই মেয়েটা কি বুঝতে পারছে না কি করতে যাচ্ছে সে? কোন ভয়ঙ্কর খেলায় মেতে উঠেছে সে? এর পরিণতিও ভালো হবে না, সেটা কি এই মেয়েটা বুঝতে পারছে? একবার যদি সে নিজেকে সামলানোর বাইরে চলে যায়, তখন কোন মুহূর্তে উপনীত হতে হবে যদি জানতো মেয়েটা, তবে কি এমন করতো? ইয়ার চোখ বন্ধ করে ঢোক গিলল। নিজেকে সামলানোর যুদ্ধটা এবার আস্তে আস্তে আরো কঠিন হতে শুরু করে দিয়েছে। এভাবে চলতে থাকলে তার দ্বারা বিরাট ভুল হওয়ার আশঙ্কায় পাচ্ছে সে। তাই তিতিলের গরম হাতের থেকে নিজের হাতটা বের করে নিতে চাইলে তিতিল এবার তার হাত ধরে টান দিল। ইয়াদ দেখল মেয়েটা তার চোখের দিকে তাকিয়ে আছে। সেই নেশাক্ত চোখ তাকে কিছু বলতে চাইছে, কিছু একটা ইঙ্গিত করছে। ইয়াদ যেন সেই নেশায় আস্তে আস্তে ভীষণ বাজেভাবে ডুবে যেতে লাগলো। ঢোক গিলে সে বলল, তিতিল হাতটা ছাড়ো, জানো না তুমি কি করছো? তিতিল হাতটা ছাড়ো, একটু উষ্ণ পরশ দিবেন ইয়াদ, আমার হৃদয়টাকে একটু উষ্ণতা দিন না। তিতিল, তুমি জ্বরের ঘরে উল্টাপাল্টা বকছো। এমন কিছু হলে সুস্থ মস্তিষ্কে তুমি আমাকে ঝাড়ু দিয়ে দৌড়াবে। দেখো, ভুল আগেই করেছি, নতুন করে আর তোমার নেশায় পড়ে এমন ভুল করতে চাই না যাতে তোমাকেই হারাতে বসি। একটু উষ্ণতা দিন না ইয়াদ, প্লিজ। ইয়াদের শরীর মন আর কিছুই সায় দিচ্ছে না। ইচ্ছা করছে চিৎকার করে বলতে, আমার ভালোবাসার পরশে তোমার উষ্ণ করতে চাই তিতিল, আমার প্রতিটা ছোঁয়া তোমার হৃদয়ে খোদাই করে দিতে চাই। ইয়াদ চুপ থেকে সর্বোচ্চ আর শেষ চেষ্টাটা করল নিজেকে ছাড়িয়ে নিতে, কিন্তু তিতিলও নাসরবান্দা। সে এবার ইয়াদের হাত ছেড়ে কলার চেপে নিজের দিকে টেনে আনলো। তাল সামলাতে না পেরে ইয়াদ তিতিলের দিকে ঝুঁকে গেল। তিতিলের চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, খুব উষ্ণতা পাওয়া শখ জেগেছে হৃদয়ে? তিতিল স্মিত হেসে হ্যাঁ সূচক মাথা নাড়ালো। ইয়াদ এক হাতে শার্টের বোতাম খুলতে খুলতে ফিসফিসানো গলায় বলল, আজকের উষ্ণতা তুমি ঘোরের মাঝেও মনে রাখবে, তারপর দেখব আর কোনো দিন এই ইয়াদের উষ্ণতা পাওয়ার লোভ জাগে কিনা। উষ্ণতা নিতে তৈরি তো আমার ভালোবাসা? তিতিল জবাব দিল না, মুচকি হাসলো। ইয়াদ তিতিলের কপালে গভীর চুমু দিলে তিতিল নিজ হাতে ইয়াদের কাঁধের ওপর রাখে। ইয়াদ তিতিলের কপালে গভীর চুমু দিলে তিতিল নিজ হাত ইয়াদের কাঁধের ওপর রাখে। ইয়াদ একবার তিতিলকে দেখে ঠোঁটে ডুব দিল। তিতিলের পারদে পারদে উষ্ণ ছোঁয়া এঁকে দিতে লাগলো। উন্মাদের মতো তিতিলকে জাপটে ধরেছে ছেলেটা। তিতিলও শক্ত করে নিজের সাথে মিশিয়ে নিল নিজের জমিয়ে রাখা ভালোবাসাকে। টিনের চালে ঝুম বৃষ্টির আওয়াজ। একটু একটু করে রাত বাড়ছে, আর বাড়ছে ইয়াদের তিতিলকে দেওয়া উষ্ণতা। চিকচিক আলো জানালা দিয়ে এসে সোজা তিতিলের
চোখের ওপর গিয়ে পড়ছে। কপাল কুঁচকে চোখ ডলে পিনপিন করে তাকালো। হাই তুলে পাশ ফিরে দেখলো ইয়াত উন্মুক্ত পিঠে উবু হয়ে শুয়ে আছে। ফর্সা পিঠটা বেশ লোভনীয় লাগছে, সেদিকে এক নজরে তাকিয়ে দেখছে। মনের ভাবনা চিন্তার কথা ভেবে নিজেই নিজেকে বকলো তিতিল। তারপর নিজের বেহাল অবস্থা দেখে কপালে যেন শতখানিক ভাঁজ পড়ল। রাগ আর বিরক্তি নিয়ে ইয়াদের দিকে তাকালো সে। হঠাৎ ইয়াদ নিচে পড়ে গেল বিছানা থেকে। আসলে পড়ে নয়, ফালানো হয়েছে তাকে। তিতিল রেগে ঘুমন্ত ইয়াদকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে নিচে। তারপর গলা ছেড়ে চিৎকার করে বলতে শুরু করেছে, সুযোগের সদ্ব্যবহার করেছেন তাই না? কাল আমার জ্বর উঠেছিল আর আপনি, ছি, আপনি কি মানুষ? চোখ ডলতে ডলতে কোনো রকম তাকালো ইয়াদ। হাই তুলে বলল, আমার কথাটা শোনো তিতিল। তিতিল রেগে বালিশ ছুঁড়ে মারল তার গায়ে। এমন কেন করছো তিতিল? তো কি করব, আপনাকে ঘাড়ে তুলে নাচবো? তোমারই ইঁদুর শরীর নিয়ে আমাকে ঘাড়ে তুলতে পারবে? আপনি আমার সাথে মজা করছেন? আপনাকে কাপড়ের মতো চিপতে ইচ্ছে করছে। আমি তো আর কাপড় না। নিচে শুয়ে পড়ুন আগে, ইচ্ছা মতো ধোলাই করি তাহলেই হবে। ইয়াদ বিড়বিড় করলো, কপালে আঙুল ডলে বলল, পুরো ধানি লঙ্কা। কি বললেন আপনি? কিছুই বলিনি। বলছি সকাল সকাল এসব করে একটা সুন্দর সকাল নষ্ট করছো কেন? চলো আরেকবার হয়ে যাক রোমান্স। আর এক পা বাড়ালে তোকে আমি খুন করে ফেলবো অসভ্য। সুযোগ নিস। তিতিল কপট রাগ দেখিয়ে বিছানার চাদর পেঁচিয়ে ওয়াশরুমে চলে গেল। ইয়াদ ওখানেই বসে কীভাবে মুচকি হাসল। একটু পর বলল, বউ চলো একসাথে গোসল করি। ইয়াদ কান খাড়া করলো। ওয়াশরুম থেকে তিতিলের গলা ভেসে আসছে, রাখ আমি আসছি ছুরিটা নিয়ে, তোর গলায় ঘষবো। ইয়াদ এবার কপালে বৃদ্ধা আর তর্জনী আঙুল ঠেকিয়ে হাসল। বেশ সময় যাওয়ার পর তিতিল শুভ্র তাওয়াল পেঁচিয়ে বের হলো। অন্য আরেকটা তাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে রুমে প্রবেশ করলো। ইয়াদ বিছানায় হেলান দিয়ে ফোন চাপছিল। হঠাৎ তিতিলকে অমন রূপে ওয়াশরুম থেকে বের হয়ে আসতে দেখে পুরোই থ হয়ে গেছে সে। তাজ্জব বনে যাও যাকে বলে। সে বুঝতে পারল বুকের বাঁ পাশে যন্ত্রটা বেগতিক হারে ওঠানামা করছে। এক্ষুনি যেন ছিটকে বের হয়ে আসবে। গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে। শিহরণ পুরো শরীরকে নিস্তেজ করে দিচ্ছে ক্রমশ। একই শিহরণের ঢেউ তাকে উন্মাদ করে দিচ্ছে। তিতিল চুল মুছতে মুছতে আর চোখে দেখল ইয়াদকে। ইচ্ছা করেই সে এমন হয়ে বের হয়েছে। হুট করে ইয়াদ ধীর গলায় বলল, কেউ কি বুঝতে পারছে তাকে এভাবে দেখে আমার মাথাটা নষ্ট হয়ে যাচ্ছে? তিতিল ঘাড় ঘুরিয়ে সঙ্গে সঙ্গে জবাব দিল, তো নষ্ট মাথা গলায় নিয়ে ঝুলবেন কেন? ভেঙে ফেলুন না মাটির হাড়ির মতো। সত্যি কিন্তু মাথা হ্যাং হয়ে আসছে, যা খুশি করে ফেলতে পারি কিন্তু। তিতিল ইয়াদের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ সব সময় তো সুযোগ নেবেন আর আমি বসে বসে ললিপপ খাবো। সেটা তোমার সাথে বেশ মানাবে জানো তো। ইয়াদের ফাজলামি আর ভালো লাগছে না তিতিলের। কপাল কুঁচকে বিরক্ত নিয়েই বলল, আয় শুধু একবার এদিকে। ও কি করবে তুমি? দেখুন আর এক পা বাড়াবেন না, এটা কিন্তু খারাপ হবে। তুমি আমার মাথা নষ্ট করার জন্য তাওয়াল পেঁচিয়ে ওয়াশরুম থেকে বের হয়েছো, আমি কি একটু আদর না করে পারি বলো? এটা কেমন বেখাপ্পা লাগবে না? বিষয়টা বেমানান হয়ে যায় তিতিল পাখি। এবার ইয়াদের ক্রমশ এগিয়ে আসা দেখে তিতিল ভয় পেলেও মুখে দমিয়ে রাখার চেষ্টা করলো। আমি কিন্তু আপনার বুকে ছুরি ফুটিয়ে দেব। জি, আমি অনায়াসে রাজি। প্রেয়সীর দ্বারা শতবার সহস্রবার স্বেচ্ছায় ঘায়েল হতেও আমি কুণ্ঠাবোধ করব না, কখনোই না। পরিস্থিতি আওতার বাইরে চলে যাওয়া দেখে তিতিল স্থান ত্যাগের জন্য পা বাড়াতেই ইয়াদ ছুটে এসে তাকে পিছন থেকে জড়িয়ে ধরল। মোটা তোয়ালের উপর দিয়ে তিতিলের পেট চেপে ধরে আরেকটু কাছে টেনে আনলো তাকে। তিতিল নড়ল না, যেন নিজের চালে নিজেই ফেসে গেছে। ইয়াদ উন্মুক্ত কাঁধে ঠোঁট ছোঁয়াতেই ঈষৎ কেঁপে চোখ জোড়া বন্ধ করে নেয় মেয়েটা। ইয়াদ ছোট্ট করে তিতিলের কানের লতিতে চুমু খেলে মেয়েটা সইতে না পেরে শব্দ তুলে নিঃশ্বাস ফেলে দেয়। ইয়াদ মুচকি হেসে ফিসফিস করে বলল, কাল রাতে সবটুকুর জন্য শুধু তুমি দেই প্রিয়। এর এক কোনাও দোষ আমার ঘাড়ে চাপাতে পারবে না। তবে মধুর ছিল। প্রেয়সী তোমার বা কাঁধের লাভ বাইটটা দেখে ইচ্ছে করছে সাথে আরেকটা জুড়ে দেই। প্রতি রাতে এমন পাগলামা করলে মন্দ হয় না। নিজের কথা শেষ করে ইয়াদ তিতিলের মাথায় ছোটোখাটো একটা চুমু খেয়ে ওয়াশরুমে চলে গেল। রাগে তিতিল হাঁসফাঁস করছে, মনে মনে বলল, এবার আপনাকে একটু শিক্ষা দিতেই হবে। ইয়াদ ওয়াশরুম থেকে এসে দেখল তিতিল নেভি ব্লু ড্রেস পরে বিছানায় বসে ফোন টিপছে। ইয়াদ কিছুক্ষণ তাকিয়ে রইল। বেশ মানে মেয়েটাকে এই রঙে। ইয়াদ চুলের পানি মুছতে মুছতে বলল, তিতিল 1 কাপ কফি দাও। পারবো না।
দাও না প্লিজ, খিদেও পেয়েছে। যাওয়ার সময় করে নেব। যাওয়ার সময় মানে? মানে আমরা একটু পর ঢাকায় ফিরছি। এই না, একদম না, আর 2 দিন থেকে যাই। তাহলে আপনি থাকুন, আমি একাই চলে যাই। ওই ওয়েট, রেডি তো হতে দিবে। তিতিল আর কিছু বলল না, চুপচাপ সব কাপড় গুছিয়ে নিল। ইয়াদ আয়নার সামনে দাঁড়িয়ে হাতঘড়ি পড়তে পড়তে তিতিলকে দেখে বিড়বিড় করলো, তার কাটা মেয়ে। তিতিল যেন কথাটা শুনতে পেয়েই ফোঁস করে উঠেছে। কি বললেন আমায়? তোমায় কিছু বলিনি, কাজ করো নিজের। অতপর চুপচাপ মেয়েটা দাঁত কিরমির করতে লাগলো। রাস্তায় তিতিল একটা কথাও বলেনি। ইয়াদ মাঝে মাঝে 2-1বার কিছু জিজ্ঞেস করলে উত্তর পায়নি। একটু আধটু রাগ তোলানোর চেষ্টা চালিয়েও লাভ হয়নি। তিতিল দাঁত কিটে চুপ ছিল। জানালার বাইরে তাকিয়ে মনে মনে আওড়ালো, বাসায় যান, দেখাবো মজা। সূর্যটা হেলে পড়েছে, একটু পর বিদায় জানাবে। এমন বেলায় ইয়াদ আর তিতিল বাসায় ফিরল। ড্রয়িং রুম যেতেই দেখতে পেল রাহেলা বেগম আর হিমা বসে টিভি দেখছে। ইয়াদ আর তিতিলকে আসতে দেখে তারা অবাক হলো। রাহেলা বেগম বললেন, কি রে, চলে আসবি, জানালি না তো? তোমার বৌমা সুযোগটাই দিল না। মানে কি বলছেন? আমি আবার কি করলাম? পাশ থেকে কর্কশ গলায় বলে উঠল তিতিল। তো কে করেছে? আমি বলেছিলাম 2 দিন থাকতে। তোমার বউ রাগ দেখিয়ে হাঁটা শুরু করেছে, যেন ওখান থেকে এখানে পায়ে হেঁটেই চলে আসবে। আমি আপনাকে আসতে বলেছিলাম? আমি যেভাবে আসতাম আপনি এলেন কেন সাথে? বাচ্চা মানুষকে তো আর একা ছাড়া যায় না। কি বলতে চাইছেনটা আপনি? রাগ নিয়ে গলার আওয়াজ উপরে তুলে বলল তিতিল। ঠিকই তো বললাম। তাছাড়া ইয়াদকে থামিয়ে রেহেলা বেগম বললেন, কি ঝগড়া শুরু করেছিস তোরা আসতে না আসতেই? আম্মু, ঝগড়ুটে মেয়ে এনেছো বউ করে। আমি ঝগড়ুটে? আপনি ভালো, থাকবই না আমি আপনার সাথে। হয়েছে কি, কিসের এত ঝগড়া? বলতে বলতেই নিয়ে এগিয়ে এলো রুম থেকে। কি হয়েছে কি? তোমরা কখন এলে তিতিল? এইমাত্র আপু। ইনা ইয়াদের দিকে তাকিয়ে দেখলো ছেলেটা তিতিলের দিকে তাকিয়ে মুচকে হাসছে। কিছু একটা আন্দাজ করে ইনা বলল, যাক, আমার প্ল্যান তাহলে কাজে দিয়েছে ভাই। ইনার কথা কেউ বুঝল না। সবার কপালে কৌতূহলের ভাঁজ। কিসের প্ল্যান আপু? বলল ইয়াদ। তোদের মাঝে ভুল বোঝাবুঝি শেষ করার প্ল্যান। বুঝলাম না, কি বলতে চাইছো আপু? আমি যদি নিয়ামকে না বলতাম তিতিলকে বিয়ে করার কথা, তাহলে তো তোরা হাত গুটিয়ে বসেই থাকতি। ছোটোখাটো একটা পরীক্ষা তো হয়েই গেল, কার প্রতি কার টান আছে। তার মানে তুমি ইচ্ছে করে? তোর কি মনে হয় ভাই, তিতিলের মতো একটা লক্ষ্মী মেয়ের জীবনটা নষ্ট করে এই বাড়ি থেকে চলে যেতে দেব? ভাবতে পারলি কি করে? ইয়াদ কিছু বলল না। তার বোঝা উচিত ছিল যে মানুষগুলি 2 বছর তার জন্য কষ্ট পাওয়া মেয়েটাকে আগলে রেখেছে, তারা কি করে এমনটা করবে। ইনাকে চিনতে বোধ হয় ইয়াদের বেশ ভুলেই হয়ে গেছে। মুখ ফিরে আসে সে। ও, তোমরা সবাই আমার সাথে এমনটা করতে পারলে? না তিতিল, তুমি ভুল বলছো। সবাই না, আমি। মা আর হিমা কিছুই জানতো না। আমি জানাইনি, নয়তো কখনো তোমাদের কষ্ট দেখে বলে দিত। কি বলো মা? রেহেলা বেগম হাঁ করে তাকিয়ে আছেন মেয়ের দিকে, যেন সবটাই ওনার মাথার ওপর দিয়ে গেছে। পাশ থেকে হিমা বলে উঠল, আমাকে বললেও কিন্তু আমি ওদের জানাতাম না আপু। হয়েছে, এত পাকতে হবে না তোমার। আমি থাকবই না এ বাড়ি। নিয়ামকে বলবো সত্যি সত্যি আমায় বিয়ে করে নিতে। বলে রাগ দেখে তিতিল হনহন করে নিজের রুমের দিকে ছুটল। তিতিল নিয়ামের নাম্বারে কল দিল। সে ঠিক করেছে নিয়ামকে নিজেই বিয়ের কথা বলবে। কল দিয়ে হ্যালো বলতেই কোথা থেকে ইয়াদ এসে ফোনটা টেনে নিয়ে গেল। হাতের চাপ লেগে ফোনটা অফ হয়ে গিয়েছে তার। ভাগ্যিস লোকটা জানে না তার লকটা। তিতিল মুখ ফিরিয়ে নিল। ইয়াদ আয়েশ করে বিছানায় গা হেলিয়ে দিয়ে বলল, নিয়ামকে কল দিচ্ছিলে বুঝি? তাতে আপনার কি? যে সুযোগ নেয় তাকে কিছু বলার প্রয়োজন নেই আমার। বিয়ে করবে নিয়ামকে? হ্যাঁ করব, 100 বার করব। কি করে করবে? 2টা মানুষ যেমন করে বিয়ে করে তেমন করে। ও আই সি। আমার ফোন আমাকে দিন। আচ্ছা, আমার সাথে ডিভোর্স না হওয়া সত্ত্বেও তুমি বিয়ে করবে কি করে অন্যজনকে? এবার তিতিল চুপ হয়ে গেল। ইয়াদ আবার বলল, এসব ভুলভাল চিন্তা বাদে রাত হয়েছে, ঘুমাতে আসো। ডিভোর্স হয়নি তো কি হয়েছে, দিবেন ডিভোর্স। আর একসাথে থাকার কোনো মানেই দেখি না। তিতিল বিড়ালের মতো মিউ মিউ না করে শুতে আসো। কি বললেন আপনি আমায়? তুমি কি আমার কথা শুনবে, নাকি তোমাকে জোর করে আমাকে এনে শোয়াতে হবে? তিতিল রাগ দেখে সোফার দিকে এগিয়ে যেতে দেখে ইয়াদ উঠে একটানি তিতিলকে নিয়ে বিছানায় শুয়ে পড়ল। তিতিলের ওপর সম্পূর্ণ ভর ঠেলে দিয়ে কপাল থেকে চুল সরিয়ে দিল। তিতিল কপট রাগ দেখে বলল, আদিক্ষেতা হচ্ছে, আমার গায়ে হাতির শক্তি ঢেলে ভাব দেখাচ্ছেন?
তিতিলের কথায় মুচকি হাসল ছেলেটা। ইয়াদের এই ভুবনজয়ী হাসি দেখে তিতিল একদম চুপ হয়ে গেল। তিতিলকে চুপ থাকতে দেখে তার ললাটে ভালোবাসার চিহ্ন এঁকে দিল গভীরভাবে। ছেলেটার উষ্ণ পরশ পেয়ে তিতিল শিউরে উঠল। আধো আধো স্বরে ইয়াদ আবার সেই কথা বলল, আমার ভুল হয়ে গেছে তিতিল, মাফ করে দাও, শেষ একটা সুযোগ দাও, মন ভরে এক জীবন তোমাকে ভালোবাসার, নিজের ইচ্ছায় আর কখনো কষ্ট দেব না তোমায় ইনশাল্লাহ, একবার ভুলগুলিকে দূরে সরিয়ে কাছে টেনে নাও ভালোবেসে। বলতে বলতে ইয়াদ তার আদর মাখা হাত ঘোরাচ্ছে তিতিলের ওপর। অমন শরীর হিম হওয়া পরশ উপেক্ষা করতে পারছে না। নিঃশ্বাসটাও ঘন হয়ে আসছে। ভেতরে ধুকধুক শব্দটা যেন আরও সজোরে শব্দ তুলছে। ইয়াদ তিতিলের গালে গলায় নাক ঘষতে শুরু করেছে। চোখে তার অদ্ভুত নেশা। মেয়েটাও যেন তার নেশায় আসক্ত হয়ে পড়ছে। ধীর গলায় বলল, ছাড়ুন। ইয়াদকে সারানোর বৃথা চেষ্টা করলো মেয়েটা। নিজেকেও পারছে না নেশাক্ত ছেলেটার থেকে দূরে রাখতে, পারছে না ওই উষ্ণ ভালোবাসার আদুরে স্পর্শকে উপেক্ষা করতে। ইয়াদ আবার সেই নেশাময় গলায় বলল, তোমাকে চাই তিতিল, নিজের ভালোবাসাকে চাই তোমার কাছে। ইয়াদ ছোট ছোট চুমু দিচ্ছে তিতিলের গলায়, গভীর স্পর্শ এঁকে দিচ্ছে তিতিলের ওপর। মেয়েটার উষ্ণ নিঃশ্বাস ক্রমাগত বাড়ি খাচ্ছে ইয়াদের গলায়। তিতিলের কানের লতিতে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিতেই মেয়েটা উন্মাদের মতো ইয়াদের পিঠ খামছে নিল। মুচকি হেসে ইয়াদ তিতিলকে পূর্ণ ভালোবাসার ছোঁয়া দিল। সকালে ঘুম থেকে উঠে ইয়াদ দেখতে পেল মেয়েটা গুটিসুটি হয়ে তার বুকে শুয়ে আছে। আলতো করে বিড়বিড় করলো, আমার পাগলি তিতিল পাখি। তারপর কপালে কোমল স্পর্শ দিয়ে আরও শক্ত করে বাহু বন্ধনে আবদ্ধ করে তার দিকে চোখ বুঝল। তিতিল চোখ মেলে খানিক ঠোঁট প্রসারিত করল। তিতিল, এক কাপ কফি। একটু পর তিতিল হাতে এক কাপ কফি নিয়ে মুখের গঠন শক্ত করে এলো। হাতে ব্র্যান্ডেড ওয়াশ লাগাতে লাগাতে তিতিলের দিকে চেয়ে বলল, মুখে একরাশ মেঘছে, বৃষ্টি কিন্তু আমার একদমই পছন্দ নয়। কথা বলবে না বুঝি? আপনার কফিটা নিন, আমার কাজ আছে। ইয়াদ কিছু না বলে কফি হাতে নিয়ে আবার বিছানায় চলে গেল। একবার ল্যাপটপের দিকে তাকিয়ে বিছানায় থাকা একটা ফাইল হাতে তুলে নিল। মনে হয় চেক করছে। তিতিল চলে যেতে গিয়েও দাঁড়ালো। ইয়াদ ল্যাপটপ ব্যাগে ঢোকাতে ঢোকাতে বলল, আমার তিতিল পাখি কি আমি কিছু বলবে? তিতিল হুট করে মুখ ফসকে বের করে দিয়েছে, আমাকে আপনি ডিভোর্স দেবেন না? তার এমন কথায় ইয়াদ চমকালো বলে মনে হয় না। সে বরাবরের মতো মুচকি হেসে তিতিলের গালে হাত দিয়ে বলল, এ নিয়ে আমরা বিকেলে কথা বলবো, প্রমিস। এখন আসতে হবে, তুমি খেয়ে নিও আর সাবধানে থেকো। তাড়াহুড়ো করে কথাটা বলে ইয়াদ তার কপালে ছোট চুমু দিয়ে চলে গেল হনহন করে। খেয়ে যাবেন না বলতে গিয়েও গলা দিয়ে আসলো না তার, যেন স্তব্ধ হয়ে গিয়েছে। লোকটা এতটা শান্ত ব্যবহার করলো কেন? সত্যি কি ডিভোর্স দিয়ে দেবে নাকি অন্য কিছু? কিসব ভেবে তিতিলের মনটা কেমন মুচড়ে উঠল। বিকেলে ইয়াদ অফিস থেকে এসে দেখে তিতিল ফোনে কারোর সাথে কিছু বলছে। তিতিল যে নিয়ামের সাথে কথা বলছে তাতে কোনো সন্দেহ নেই তার। মুখে গাম্ভীর্য ভাব এনে ইয়াদ পিছন থেকে তিতিলের বাহু ধরে ঘুরিয়ে পাশের দেওয়ালে চেপে ধরল। আকস্মিক ঘটনা পিনপতন নীরবতা ঢেলে দিয়েছে। তিতিল ভয়ার্ত কপাল কুঁচকানো চোখ মুখ নিয়ে ইয়াদের গাম্ভীর্যকে দেখে যাচ্ছে। ইয়াদ তিতিলের কোমর চেপে কাছে টেনে নিল। তিতিল অজানা ভয়ে শুকনো ঢোক গিলল। ইয়াদ চুপচাপ আলতো হাতে তিতিলের কপালের ছোট চুলগুলি সরিয়ে গালে চুমু এঁকে দিতেই কেঁপে ওঠে সে। ফুস করে নিঃশ্বাস ছাড়া মেয়েটা। তিতিলের এমন চাহনি দেখে ইয়াদ গভীরভাবে স্পর্শ করে তিতিলকে আরও কাছে টেনে আনল। শান্ত গলায় বলল, তিতিল পাখি, তুমি কি ভেবেছো ইয়াদকে বোকা বানাবে? ইয়াদের এমন কথায় তিতিল বিস্মিত হলো। কি বলতে চাইছে লোকটা তাহলে? কি? জি ময়না পাখি, আমি বুঝতে পেরেছি আপনি ইচ্ছে করে আমার সাথে এমন করছেন। আর নিয়মের সাথে কথা বলার সাহস আপনারও নেই, শুধু আমাকে দেখিয়ে কষ্ট দেবেন বলে এমন করছেন। ইয়াদের কথা শুনে ছোট করে নিঃশ্বাস ছেড়ে দিল। তার মানে আর কিছু জানে না লোকটা। তো কি হয়েছে তাতে? ইয়াদ কিছু বলল না, মুচকি হাসলো অন্যদিকে তাকিয়ে। আবার তাকালো তিতিলের দিকে। মেয়েটার এমন মুখ দেখে বড্ড হাসি পাচ্ছে তার। ইয়াদ নিজের মুখটা আরও বাড়িয়ে নিতেই তিতিল মুখ সরিয়ে নিতে চাইলেও দেয়ালের সাথে চেপে থাকার কারণে পারল না। ইয়াদ মুচকি হেসে তার গালে নিজের নাকটা ঘষে দিল। তারপর মৃদু ফিসফিসানো কণ্ঠে বলল, আরও একটা বিষয়ে আমার অবগত আছে তিতিল পাখি। এবার তিতিলের পিলে চমকে উঠল। বুক ধুকধুক করছে। পাকা পাকা চোখে সে ইয়াদের চোখের দিকে তাকালো।
ইয়াদ ঠোঁট কামড়ে হাসল, কানের কাছে মুখ নিয়ে বলল, পরশু রাতে যে আপনার গায়ে জ্বর থাকলেও ইচ্ছে করে সজ্ঞানে অমন পাগলামো করেছিলেন আমাকে পাবার জন্য, সেটা আমি জানি প্রিয়। লজ্জায় তিতিলের মর্মর অবস্থা, দাঁত কিটে চোখ বন্ধ করে নিল সে। কি এক নাস্তানাবুদ অবস্থা। ইয়াদ ঠোঁট টিপে মুচকি হাসল। আপনি মাঝে মাঝে আমাকে পাওয়ার জন্য পাগলামো করবেন, বিশ্বাস করেন আমি একটুও রাগ করব না, বরং আপনাকে শ্রেষ্ঠ ভালোবাসার উপহার দেব। লজ্জায় তিতিল সরে যেতে চাইলে ইয়াদ দেয়ালে হাত ঠেকিয়ে আটকালো তাকে। মেয়েটা লজ্জাবতী পাতার মতো নুয়ে পড়েছে, তবে ফর্সা গালগুলি লজ্জায় লাল হয়ে উঠেছে, যা ইয়াদের মনে অদ্ভুত ভালো লাগা তৈরি করছিল। সে তিতিলের থুতনি ধরে মুখটা উপরে তুলল। আমাকে কষ্ট দেওয়ার অভিনয় করে সুখে থাকলে তাই করুন, কিন্তু আমি আপনাকে ভালোবাসি, ছাড়ছি না। ইয়াদ কপালে চুমু দিয়ে চলে যাবে এমন সময় তিতিল তার কলার চেপে ধরে কাছে নিয়ে এলো। কাছে নয়, খুব কাছে। যতটা কাছে গেলে তিতিলের গরম নিঃশ্বাস ছুটতে পারে ইয়াদের ওপর, ততটা কাছে। দাঁত কিরিমিরি করে তিতিল বলতে লাগলো, স্বামী হিসেবে আপনাকে শুরু থেকে ভালোবেসেছি, বিনিময়ে শুধু কষ্ট দিয়েছেন। তিতিলকে থামি ইয়াদ বলল, দেখো তিতিল কথা শেষ হওয়ার আগে অন্য হাতে ইয়াদের ঠোঁটের ওপর নিজের তর্জনী আঙ্গুল ঠেকিয়ে দিল। আবার বলা শুরু করলো, প্রতিদিন আপনার জন্য কষ্ট পেয়েছি, কেঁদেছি আপনার ওই ঘরে, ওই ছবির সামনে, ওই বিছানা আর বালিশ তার সাক্ষী। মনে মনে খুব চাইতাম আপনার সাথে কথা বলতে, তবে আপনি আমার কথা মনেই রাখেননি, আরও কষ্ট পেতাম। আপনি কি জানেন, আমার খুব ইচ্ছে করতো স্বামীর সাথে সংসার করব, কিন্তু 2টা বছর আপনি আমাকে কষ্ট দিয়েছেন। সেদিন বাগান বাড়িতে আপনি কি কেঁদেছেন তার শতগুণ আমার কাঁদতে হয়েছে আপনারই বিরহে। যদিও আপনি এখনও কষ্টে দুমড়ে মুচড়ে যাচ্ছেন, তবু আমার কষ্ট ছুঁতে পারবেন না আপনি। হ্যাঁ, আপনাকে ভালোবাসি আমি। আমরা মেয়েরা ভালোবাসার মানুষকে কষ্ট দিয়ে নিজে কষ্ট পাই। বাঙালি মেয়েরা নরম হয়। আমিও চাইব না আপনাকে কষ্ট দিতে, কারণ আপনাকে একটু কষ্ট দেব তার চেয়ে 1000 গুণ বেশি কষ্ট পাবো নিজে। কি দরকার নিজের কষ্টকে নিজে বুকে পুষে রাখার? সেই কষ্ট বুকে পুষে লালন পালন করে বড় করার মতো ধৈর্য শক্তি নেই আমার। তবে এত সহজেও আপনাকে ছেড়ে দিচ্ছি না। ভালোবাসার মানুষের অত্যাচার নিতে আপনি তৈরি হয়ে যান মিস্টার ইয়াদ সাহেব। ইয়াদের চোখ ফেটে কয়েক ফোঁটা পানি গড়িয়ে এলো। তিতিলকে শটানে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। তবে বুকে জড়ানোর আগে তিতিল চুমু এঁকে দিল কপালে। তিতিলকে আরও শক্ত বাহু বন্ধনে আবদ্ধ করে নিল। তোর সব অত্যাচার বুক পেতে মেনে নেব, কিন্তু বিরহের আগুনে ঠেলে দিস না আমায়। তিলে তিলে নয়, একদম নিঃশেষ হয়ে যাব বলে ইয়াদ আবার তিতিলের মাথায় চুমু খেল। মেয়েটার প্রাপ্তির এক প্রশান্তিময় হাসি হাসল। গাল বেয়ে তার মুক্তদানা গড়িয়ে পড়ল এত ভালোবাসার দরুনে। ভালোবাসলে তো ছাড় দিতেই হয়, নয়তো নিজেরও কষ্ট, অপর প্রান্তের মানুষটারও কষ্ট। ভালোবাসে থাকুক না একটু ছাড় মন্দ, তাতে কি? ভুলে গেলে সুখী হয়ে তৃপ্ত হতে পারলে ভুলে যাওয়াই উত্তম। এখন আমাকে কোলে নিয়ে আপনি 2 ঘন্টা দাঁড়িয়ে থাকবেন, একটু নড়লেও চলবে না। ইয়াদ কিছু বলল না। সে জানে এটা তার ভুলের শাস্তি, আর এও জানে এমন আরও অনেক শাস্তি থেকে মানতে হবে। আরও কত শাস্তি যে অপেক্ষা করছে। আমি চাই তুমি এরকম মিষ্টি অত্যাচার সারা জীবন করো, জীবনের শেষ দিনটা পর্যন্ত আমাকে জ্বালাতন করো। তিতিল স্মিত হাসল। তাকে কোলে নিয়ে ইয়াদ ব্যালকনিতে চলে গেল। মৃদু হাওয়া তিতিলের হাতের ফাঁকে পড়ে থাকা লম্বা চুলগুলি এলোমেলো করে দিচ্ছে। ইয়াদ মুগ্ধতা নিয়ে তিতিলকে দেখছে, আর তিতিল তার চোখের মাঝ বরাবর চেয়ে আছে, হয়তো নিজের পূর্ণতা খুঁজছে। দিন দিন তিতিলের অত্যাচার মারাত্মক রূপ ধারণ করেছে। আজ রাতের আবদার, তাকে নিয়ে রাস্তার ল্যাম্পপোস্টের আলোতে হাঁটতে হবে। ইয়াদ রাজি হতে চাইছে না বলে সারাদিনও মেয়েটা একটা কথা বলেনি, মুখ ফুলিয়ে বসে আছে। ইয়াদ একটা শপিং ব্যাগ বের করে তিতিলকে দিয়ে বলল, নাও এটা। ঘুষ নেই না আমি। খুলে দেখো। বললাম তো ঘুষ নেই না আমি। এটা ঘুষ না পাগলি, খুলে দেখ কি আছে। আবার তুই তুকারি করছো, কথাই বলবো না তোমার সাথে। আরে পাগলি, আমি তো তোকে ভালোবেসে তুই ডাকি। তুমি রাগ করছো কেন? রেগে গেলে তুমিও তো আমাকে আপনি আপনি করো, আর ভয়ঙ্কর রেগে গেলে আর কি তুই। আমি এবার ওকে সরি। তুমি একদম কিছুই বলো না আমায়, যা বলি করি সব আমি। যত দোষ নন্দঘোষ হয়েছে। রেডি হয়ে এসো। কোথায় যাব? তোমায় নিয়ে মরতে। কি বলতে চাইছো তুমি? আমি ফ্রেশ হয়ে আসতে আসতে যেন দেখি তুমি রেডি, নয়তো ক্যান্সেল। দ্যাট ইজ ক্লিয়ার। তাকে আর কিছু বলতে না দিয়ে ইয়াদ ওয়াশরুমে চলে গেল। তিতিল, কই তোরা, খেতে আসবি না?
মাও ওয়াশরুমে। কিরে বাবা, কোথাও যাবি নাকি? হ্যাঁ মা, তিতিলকে নিয়ে একবার বের হব। খেয়ে যাবি না? বাইরে খেয়ে নেব। মা ছেলের কথার মাঝে হিমা বলে উঠল, ভাইয়া আমার জন্য একটা বার্গারই নাও। হেসে ইয়াদ জবাব দিল, আচ্ছা আনবো। তাহলে আমার জন্য একটা পিৎজা আনিস, বলল ইনা। বেশ অবাক হয়ে ইয়াদ বলল, কি বলছো আপু? কেন, তুমি তো এসব খাও না, তাই বলে খেতেও পারবো না? মোটেও না আপু, চলো না আজ আমরা সবাই মিলে বাইরের ডিনার করি। মা এত সব রান্না করেছে, বাইরে ডিনার করবে বলে। আজ তিতিলকে নিয়ে যা, সময় করে আমরা সবাই একদিন যাব। খুব মজা হবে, তাই না আপু? আনন্দে বলে উঠল হিমা। জবাবে ইনা বলে, হবে, এবার খেয়ে নাও। রাহেলা বেগম তাকিয়ে আছেন ওনার পরিবারের দিকে। সে আগের মতোই তার হাসি খুশি পরিবারটা, অথচ যে মানুষটা এসব দেখে যেতে চেয়েছিল সেই মানুষটাই নেই। দীর্ঘশ্বাস ফেলে রেহেলা বেগম বললেন, বাবা রাত করিস না বেশি, তাড়াতাড়ি চলে আসিস। ইয়াদ কিছু বলতে যাবে, এর আগেই উপর থেকে ভেসে এলো, আমার হয়ে গেছে। ইয়াদ বিস্মিত চোখে অপলক তাকালো। তিতিল শাড়ির আসল ঠিক করতে করতে নিচে নামছে। ইয়াদ বিমুগ্ধতা ঢেলে একবার দেখে নিল মেয়েটাকে। কালো শাড়ি, চুড়ি, কেশকর্ণার কালো কেশ আর কাজলে হৃদয়ে ঢেউ তুলে দিচ্ছে। ইয়াদের বিশ্বাসই হচ্ছে না এটা তার সেই পিচ্চি তিতিল পাখি।